এসো বন্ধুরা, এবার আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। তৎপুরুষ সমাস, আমি এর আগের দিনের ক্লাসে তোমাদের জানিয়েছিলাম যে তৎপুরুষ সমাসে পূর্বপদটি পরপদের সঙ্গে কোনো না কোনো কারক সম্পর্কে যুক্ত থাকে, অর্থাৎ পূর্বপদটি পরপদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পূর্বপদে আমরা দেখব যে কারকী স্থানীয় কোনো না কোনো বিভক্তি যুক্ত থাকছে বা বিভক্তির জায়গায় অনুসর্গের ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা তৎপুরুষ সমাসের একটা ডেফিনেশন যদি তৈরি করে নেওয়ার চেষ্টা করি, সেটা কিরকম দাঁড়াবে? যে সমাসে পূর্বপদটি পরপদের সঙ্গে কোনো না কোনো কারক সম্পর্কে যুক্ত থাকে এবং সমাসবদ্ধ পদ গঠনের সময় পূর্বপদের কারক স্থানীয় বিভক্তি বা অনুসর্গ লুপ্ত হয় এবং পরপদের অর্থটি প্রাধান্য পায়, তাকে আমরা বলি তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাসের তিনটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। প্রথমত, পূর্বপদটি পরপদের সঙ্গে কোনো না কোনো কারক সম্পর্কে যুক্ত থাকে, অর্থাৎ পরপদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। দ্বিতীয়ত, আমরা কি পাচ্ছি? পূর্বপদে কোনো না কোনো কারকের বিভক্তি যুক্ত থাকবে এবং সমাসবদ্ধ পদ গঠনের সময় সেই বিভক্তিটা লুপ্ত হয়ে যাবে। তৃতীয়ত, আমরা যেটা পাচ্ছি, যেটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য থাকবে। আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। সাপোজ রথ দেখা সমান আমরা কি বলতে পারি? রথকে দেখা। দেখো, এই যে ব্যাস বাক্যটি রয়েছে, এই ব্যাস বাক্যের অন্তর্গত যে পদ দুটি আছে, সেই পদ দুটিতে প্রথম পদটি অর্থাৎ পূর্ব পদটি পরপদের সঙ্গে একটা কারক সম্পর্কে যুক্ত আছে। আমরা কারক নির্ণয় করতে গিয়ে জেনেছি যে যদি আমরা ক্রিয়াবাচক পদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে সেই প্রশ্নের উত্তরে আমরা কর্ম সম্পর্ক পাই। তো কি দেখা? না, রথকে দেখা। তাহলে পূর্বপদটি দেখো পরপদের সঙ্গে কর্মকারক সম্পর্কে এখানে যুক্ত আছে এবং কর্মকারকের একটা নির্দিষ্ট বিভক্তি আছে। কর্মকারকে তোমরা জানো যে কর্মকারকে কে বা রে বিভক্তির ব্যবহার হয়। তো এই যে ব্যাস বাক্যের অন্তর্গত দুটি পদ, সেই পদের মধ্যে পূর্বপদটি সঙ্গে যুক্ত কে বিভক্তিটা লুপ্ত হলো এবং পরপদ দেখার অর্থটি প্রাধান্য পাচ্ছে। কিভাবে প্রাধান্য পাচ্ছে? কারণ রথ এখানে প্রচুর রয়েছে, কিন্তু যে রথকে আমি দেখছি, রথকে যতক্ষণ আমি দেখছি ততক্ষণ পর্যন্ত সেটা রথ দেখা হচ্ছে না। তাহলে এখানে দেখা অর্থটি প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা পরিষ্কারভাবে যেটা বুঝতে পারলাম যে তৎপুরুষ সমাসে পূর্বপদ পরপদের সঙ্গে কারক সম্পর্কে যুক্ত থাকে এবং পূর্বপদে যে কারকের বিভক্তিটা থাকে সমাসবদ্ধ পদ গঠনের সময় সেই বিভক্তিটা লুপ্ত হয় এবং পরপদের অর্থটি সেখানে প্রাধান্য পায়। এই তৎপুরুষ সমাসের অনেক রকমের প্রকারভেদ রয়েছে। আমরা কারক অনুযায়ী তৎপুরুষ সমাসের একাধিক প্রকার পাব। আমি সেই প্রকারগুলো এক এক করে তোমাদের কাছে উল্লেখ করছি। তৎপুরুষ সমাসের প্রকারভেদ। নাম্বার 1 হচ্ছে কর্ম তৎপুরুষ। তৎপুরুষ সমাসের প্রকারভেদগুলো আমরা পাবো পূর্বপদটি পরপদের সঙ্গে যে কারক সম্পর্কে যুক্ত আছে সেই কারকের নাম অনুযায়ী, অথবা পূর্বপদে যে বিভক্তি যুক্ত আছে সমাসবদ্ধ পদ গঠনের সময় যে বিভক্তিটা লুপ্ত হচ্ছে সেই বিভক্তির নামানুসারে আমরা এই তৎপুরুষ সমাসের বিভিন্ন শ্রেণীকরণগুলো করে থাকি। এর অন্য নাম হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। এর উদাহরণ কি দেবো? একটু আগে আমি বললাম রথ দেখা, তেমনি কলা বেচা হতে পারে,
তেমনি ভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি। সে উদাহরণ কি না, এখানে হচ্ছে কলা বেচা। তেমনি ভাবে উদাহরণ হতে পারে দেশোদ্ধার। দেশোদ্ধার বলতে আমরা বুঝি দেশকে উদ্ধার। কিন্তু এই তৎপুরুষ সমাসে আর একটা কর্মতৎপুরুষ সমাসের আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি কোন সমাসবদ্ধ পদে গমনার্থক ধাতুর ব্যবহার হয়ে থাকে, গমনার্থক ধাতু, যেমন ধরো করতলে গত, তো গতটা মূল ধাতুরূপটি হচ্ছে গম, তাহলে গমনার্থক ধাতুর যদি ব্যবহার থাকে তারপরে সেক্ষেত্রে এ বিভক্তির ব্যবহার হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কর্মতৎপুরুষ সমাসের পূর্বপদটি দ্বিতীয় বিভক্তি অর্থাৎ কে বা রে বিভক্তি যুক্ত হয়ে থাকে, কিন্তু যেখানে গমনার্থক ধাতুর ব্যবহার আছে, সমাসবদ্ধ পদে যেখানে গমনার্থক ধাতুর ব্যবহার আছে সেখানে পূর্বপদটি এ বিভক্তি যুক্ত হয়ে থাকে। যেমন করতলে গত সমান করতল গত। তাহলে এক্ষেত্রে এই যে এ বিভক্তির ব্যবহার, এই এ বিভক্তির ব্যবহারের কারণটা কি? কারণ হচ্ছে যে এই গত পদটা হচ্ছে গমনার্থক, তাহলে গমনার্থক ধাতুর ব্যবহার এখানে হয়, ব্যবহার থাকলে এ বিভক্তি যুক্ত হয়। এরপরে আমরা পাবো করণ তৎপুরুষ। করণ তৎপুরুষ এটাকে আমরা বিভক্তি নাম অনুযায়ী বলবো তৃতীয়া তৎপুরুষ, কারণ করণ তৎপুরুষের তৃতীয় বিভক্তি ব্যবহৃত হয়, তৃতীয়া বিভক্তির ব্যবহার হয়। তৃতীয়া বিভক্তি বলতে আমরা কি বুঝি? বিভক্তির স্থলে যখন আমরা দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি ব্যবহার করি, তো এই জাতীয় অনুসর্গকে আমরা তৃতীয়া বিভক্তি হিসাবে উল্লেখ করে থাকি, তৃতীয় বিভক্তি হিসাবে আমরা এগুলিকে গণ্য করে থাকি। তো এর উদাহরণ আমরা কি উল্লেখ করতে পারি? আকাশটি এখন মেঘাবৃত হয়ে আছে, তাহলে এখানে কি আমরা পাচ্ছি? মেঘাবৃত কথাটির প্রসারিত অর্থ কি হবে? মেঘ দ্বারা আবৃত। মেঘ দ্বারা আবৃত সমান মেঘাবৃত। এরকম একটা উদাহরণ। দ্বিতীয়ত উদাহরণ আমরা যেটা পাই সেটা হচ্ছে কি? বিধি দ্বারা বদ্ধ সমান বিধিবদ্ধ। তেমনি ভাবে আমরা পেতে পারি পুত্রহীন, পুত্র দ্বারা হীন সমান পুত্রহীন। এরকম অনেকগুলো উদাহরণ আমরা করণ তৎপুরুষের ক্ষেত্রে উল্লেখ করতে পারি। প্রতিটা ক্ষেত্রে দেখো এই দ্বারা অথবা দিয়ে ইত্যাদি অনুসর্গ লুপ্ত হচ্ছে এবং পরপদের অর্থটি প্রাধান্য পাচ্ছে। মেঘ দ্বারা আবৃত, আকাশে মেঘ আছে, কিন্তু আকাশটি যতক্ষণ না মেঘের দ্বারা আবৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে মেঘাবৃত আকাশ বলতে পারছি না। অর্থাৎ এখানে কিন্তু আবৃত অর্থটাই প্রাধান্য পাচ্ছে। বিধি রয়েছে, কিন্তু সেই বিধির দ্বারা যতক্ষণ না আমি সকলকে বদ্ধ করতে পারছি বা সবকিছুকে বদ্ধ করতে পারছি ততক্ষণ পর্যন্ত সেটাকে আমি বিধিবদ্ধ বলছি না। তাহলে এই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরপদের অর্থ এখানে প্রাধান্য লাভ করছে। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। এখানে পূর্বপদটি পরপদের সঙ্গে ওই নিমিত্ত সম্পর্কে যুক্ত থাকবে, অর্থাৎ পূর্বপদের জন্য, উদ্দেশ্য ইত্যাদি আমরা অনুসর্গের ব্যবহার দেখতে পাবো।
জন্য উদ্দেশ্য। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদে জন্য উদ্দেশ্য ইত্যাদি অনুসর্গের ব্যবহার থাকে। যেমন আমরা উদাহরণ কি দিতে পারি? উদাহরণ দিতে পারি সত্যাগ্রহ, মানে সত্যের জন্য আগ্রহ। তেমনি ভাবে আমরা উদাহরণ দিতে পারি উন্নতি বিধান, সমান উন্নতির জন্য বিধান। এছাড়া এই সমাসের আরেকটি উল্লেখযোগ্য দিক সম্পর্কে তোমাদের জেনে রাখতে হবে। এই উল্লেখযোগ্য দিকটা হচ্ছে কি? এটা হচ্ছে, আমি দুটো উদাহরণ দিই, প্রভু ভক্তি, তেমনি ভাবে বর দান। এই সমস্ত শব্দে সাধারণভাবে আমরা কি অর্থ করতে পারি? এই সমাবদ্ধ পদগুলির প্রসারিত অর্থ আমরা সাধারণভাবে কি করতে পারি? না, মনে হতে পারে প্রভু ভক্তি হচ্ছে প্রভুকে ভক্তি, বরদান বরকে দান, তাই তো হয়। কিন্তু এই ভক্তি বা দান, এই যে শব্দগুলি রয়েছে, ভক্তি বা দান যদি থাকে তাহলে পরে আমাদের বুঝতে হবে যে সেটা কোনো ব্যক্তির উদ্দেশ্যে, এই ভক্তি বা দান যদি নিবেদিত হয় কোনো ব্যক্তির উদ্দেশ্যে বা ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো প্রাণীর উদ্দেশ্যে, যদি এই ভক্তি বা দান কথাগুলি যদি উল্লেখ করা হয় তাহলে পরে সেটিও নিমিত্ত তৎপুরুষ হিসাবে গণ্য হবে। সেক্ষেত্রে আমরা প্রভুকে ভক্তি বললেও আমরা বুঝবো কি? প্রভুর উদ্দেশ্যে ভক্তি, প্রভুর প্রতি ভক্তি। তাহলে এক্ষেত্রে কিন্তু প্রতি বা উদ্দেশ্য অর্থটাই এখানে বেশি করে উঠে আসছে। তেমনি বর দান মানে বরের উদ্দেশ্যে দান। তাহলে যখন কোনো মানে ভক্তি বা দান এই কথাগুলো যখন ঈশ্বর বা কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর উদ্দেশ্যে আমরা ব্যবহৃত হতে দেখব, তখন সেগুলি নিমিত্ত তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত হিসেবে গণ্য হবে। এই নিমিত্ত তৎপুরুষ সমাসে দেখো জন্য বা উদ্দেশ্য, এগুলি সাধারণত চতুর্থী বিভক্তি হিসেবে গণ্য হয়, তাই এটা অন্য নাম হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। এরপরে আমরা যেটা উল্লেখ করব সেটা হচ্ছে অপাদান তৎপুরুষ সমাস। অপাদান তৎপুরুষ, নেক্সট হচ্ছে অপাদান তৎপুরুষ সমাস। এই অপাদান তৎপুরুষের পঞ্চমী বিভক্তির ব্যবহার হয়, ফলে এর অন্য নাম হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন আমরা বলতে পারি বৃন্তচ্যুত, আমরা বলতে পারি ঐশ্বর্য ভ্রষ্ট। বৃন্তচ্যুতটার আমরা আগে বিশ্লেষণটা করে নিই। বৃন্ত হইতে চ্যুত, তাহলে এখানে হইতে অনুসর্গটা ব্যবহার হলো, এবং বৃন্ত থেকে যতক্ষণ না সেটা খসে পড়ছে, কোনো ফল যতক্ষণ না খসে পড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে বৃন্তচ্যুত বলি না। তাহলে এখানে চ্যুত, পরপদ চ্যুত অর্থটি প্রাধান্য পাচ্ছে। তেমনি ভাবে এবং এই সমাসবদ্ধ পদ গঠনের ক্ষেত্রে দেখো হইতে অনুসর্গটা লুপ্ত হয়ে যাচ্ছে। তেমন ভাবে আমরা যদি বলি ঐশ্বর্য ভ্রষ্ট, তাহলে ঐশ্বর্য ভ্রষ্টটা কি? ঐশ্বর্য হইতে তাহলে ভ্রষ্ট হচ্ছে কোথা থেকে? না ঐশ্বর্য থেকে। আমরা জানি এটা যে যখন ক্রিয়াটি কোনো উৎস থেকে নিষ্পন্ন হয় তখন সেটাকে বলা হচ্ছে অপাদান। তাহলে অপাদান বলতে কিন্তু উৎসকে বোঝানো হয়। এখানে ভ্রষ্ট কোথা থেকে হচ্ছে? ঐশ্বর্য থেকে ভ্রষ্ট হচ্ছে। তেমনি ভাবে আমরা সর্প ভয় কথাটা ব্যবহার করতে পারি। এটা কি বলবো? সর্প হইতে ভয়।
তাহলে ভয়টা কোথা থেকে আসছে? না সর্প থেকে আসছে, সাপ থেকে আসছে। ফলে সর্প ভয় এটাও একটা অপাদান তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত হিসেবে গণ্য হবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাস। এর উদাহরণ তোমরা দিতে পারো, এটা অন্য নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস এর উদাহরণ দিতে পারো রাজধন, রাজা ধন সমান রাজধন, রাজপুত্র সমান রাজা পুত্র, অন্যের পূর্ব সমান পূর্বাহ্ন, রাত্রি পূর্ব সমান পূর্ব রাত্রি। আবার হাঁসের রাজা সমান রাজ হাঁস। এমনকি তৎপুরুষ কথাটা আমরা এই সম্বন্ধ তৎপুরুষের যে ব্যাস বাক্যের গঠন সেই অনুযায়ী বিশ্লেষণ করতে পারি তার পুরুষ। তাহলে দেখো তৎপুরুষ কথাটিও এই জাতীয় সমাসের একটি বড় দৃষ্টান্ত। এই প্রতিটি উদাহরণই হচ্ছে সম্বন্ধ তৎপুরুষের উদাহরণ, এবং এখানে আমরা খুব ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পূর্বপদটার সঙ্গে হয়, পূর্বপদটার সঙ্গে সরি এইটা হচ্ছে কি রাজার পুত্র, এখানে লিখি তাহলে তোমাদের পরিষ্কার হবে বুঝতে। রাজা পুত্র সমান রাজপুত্র। প্রতিটা ক্ষেত্রে দেখো র বা এর বিভক্তির ব্যবহার রয়েছে, র বা এর বিভক্তির ব্যবহার রয়েছে। হ্যাঁ, এখানে তার পুরুষ আগে লিখি, তার পুরুষ সমান তৎপুরুষ। ভালো করে খেয়াল করলে দেখবে যে পূর্ব পদগুলি হয় র বা এর বিভক্তি যুক্ত হয়ে আছে, এবং সমাসবদ্ধ পদ গঠনের সময় এই র বা এর বিভক্তিটা লুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে ষষ্ঠী তৎপুরুষ, তার পুরুষ, এই কথাটিতেও দেখো একটা র বিভক্তি যুক্ত আছে। তাহলে তৎপুরুষ এই নামটা হওয়ার কারণ হচ্ছে কি যে তৎ অর্থাৎ তার, এই তারের সঙ্গে যে র বিভক্তিটা আছে এই ষষ্ঠী বিভক্তিটা লুপ্ত হয়ে যায় এই জাতীয় সমাসে। এই কারণে এই জাতীয় সমাসের একটা দৃষ্টান্ত হিসেবে তৎপুরুষ কথাটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে তৎপুরুষ কথাটি সাধারণ অর্থ তার পুরুষ, এবং তার পুরুষ তার বলতে এখানে কি বোঝানো হচ্ছে? তৎকেই তার বলে নির্দেশ করা হচ্ছে, তারের সঙ্গে এই যে র সেটা লুপ্ত হয়ে যাচ্ছে, এবং লুপ্ত হয়ে যাচ্ছে বলে এই ষষ্ঠী বিভক্তি লুপ্ত হয়ে যাচ্ছে বলে এই জাতীয় সমাসের নাম হচ্ছে কি? এই জাতীয় সমাসের নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে তৎপুরুষ সমাসের যত দৃষ্টান্ত পাবে তার মধ্যে সবথেকে অধিক দৃষ্টান্ত এই সম্বন্ধ তৎপুরুষ সমাস নিষ্পন্ন শব্দের দৃষ্টান্ত তোমরা পাবে। তৎপুরুষ সমাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস নিষ্পন্ন পদের দৃষ্টান্তই তোমাদের সবথেকে বেশি চোখে পড়বে। অর্থাৎ আমি সোজা কথায় যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তৎপুরুষ সমাসের যত দৃষ্টান্ত রয়েছে তার মধ্যে সবথেকে বেশি রয়েছে সম্বন্ধ তৎপুরুষ সমাস নিষ্পন্ন পদের দৃষ্টান্ত। এবং এখানে যেহেতু তৎ বলতে তাকে বোঝানো হচ্ছে, তার বোঝানো হচ্ছে, এই তারের র বা রয়ের জায়গাতে এর এই বিভক্তিগুলি, ষষ্ঠী বিভক্তিগুলো লুপ্ত হয়ে যায়, তাই এই জাতীয় সমাসের নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তোমরা এই তৎপুরুষ সমাসের নামকরণের একটা কারণ তোমরা এখানে খুঁজে পেলে। তাহলে এক্ষেত্রে তোমাদের এটা পরিষ্কার হয়ে গেল যে
পূর্বপদে যদি র বা এ বিভক্তি থাকে এবং সেই র বা এ বিভক্তি যদি সমাসবদ্ধ পদ গঠনের সময় যুক্ত হয়ে যায় তবে তাকে আমরা বলবো সম্বন্ধ তৎপুরুষ সমাস। বেশ, এখানে আর একটা বিষয় তোমাদের কাছে উল্লেখ না করলেই নয়। দেখো, সম্বন্ধ তৎপুরুষে কিন্তু পূর্ব পদটা পরে চলে যেতে পারে, আবার পরের পদটা আগে চলে যেতে পারে। অন্যের পূর্ব সমান পূর্বাহ্ন, রাত্রির পূর্ব সমান হচ্ছে পূর্ব রাত্র, এরকম সব উদাহরণ তোমরা পাচ্ছ। আর একটা বিষয় তোমরা একটু খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে অনেক কিছুর মধ্যে কোন একটা বিশেষ বিষয়কে বা বস্তুকে উৎকর্ষ রূপে তুলে ধরা হয়। তো সেই উৎকর্ষবাচক শব্দ হিসেবে দেখো এখানে হাঁসের রাজা কথাটিতে রাজা উৎকর্ষবাচক পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো অনেক কিছুর মধ্যে যখন উৎকর্ষ বা অপকর্ষ প্রকাশিত হয় তখন সেটাকে অধিকরণ তৎপুরুষের পর্যায়েও ফেলা হয়। তাহলে সম্বন্ধ তৎপুরুষের কিছু কিছু দৃষ্টান্ত অধিকরণ তৎপুরুষ হিসেবেও গণ্য হয়ে থাকে। যদিও তোমরা সম্বন্ধ তৎপুরুষ হিসেবে যদি এটাকে নির্ণয় করো তাহলে পরীক্ষার খাতায় ফুল নাম্বার তোমরা পাবে। বেশ, এবারে আসছি অধিকরণ তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষ, এটাকে সপ্তমী তৎপুরুষও বলা যায়, কারণ তোমরা জানো সপ্তমী বিভক্তি রূপে এ, তে, অন্তঃস্থ, এতে ইত্যাদি বিভক্তির ব্যবহার হয়ে থাকে। তাহলে অধিকরণ তৎপুরুষ বিষয়টা কি? যেখানে পূর্বপদটা পরপদের সঙ্গে অধিকরণের সম্পর্কে, আধারের সম্পর্কে যুক্ত থাকে। যেমন ধরো কেউ রাতে কানা, তো তাকে আমরা কি বলি? রাত কানা। রাতে কানা সমান রাত কানা। তেমনি ভাবে আমরা এর উদাহরণ দিতে পারি সভায় আসি সমান সভাসী। আমরা আরো উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই স্কুলে যারা পড়াশোনা করি তাদের বেশিরভাগই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। তো সংখ্যায় লঘু সমান সংখ্যা লঘু ইত্যাদি। প্রতিটা ক্ষেত্রে দেখো যে পূর্বপদটা যে পরপদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে আছে সেখানে আধার বা অধিকরণ সম্পর্কটাকে এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা কারকের ক্ষেত্রে দেখেছি যে ক্রিয়াটি যে নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট স্থানে সংঘটিত হয় সেটাকে বলা হচ্ছে অধিকরণ বা আধার। এখানে কানা কখন? না রাতে। আশ্বিন কোথায়? না সভায়। লঘু কোথায় কিভাবে? না সংখ্যায়। তো সংখ্যায় যারা লোক, এরকম প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট আধারকে নির্দেশ করা হচ্ছে। এবং এই পূর্বপদগুলি আধার সম্পর্ক ভিত্তিক। এই যে পূর্বপদগুলি পূর্বপদের সঙ্গে সপ্তমী বিভক্তি যুক্ত ছিল সেটা সমাসবদ্ধ পদ গঠনের সময় লুপ্ত হয়ে গেল। ফলে এগুলিকে আমরা বলতে পারি কি? এগুলিকে আমরা বলতে পারি অধিকরণ তৎপুরুষ, বা এটাকে আমরা বলতে পারি সপ্তমী তৎপুরুষ। এছাড়া আমরা পড়ব ব্যাপ্তি তৎপুরুষ। ব্যাপ্তি অর্থে পূর্বপদে কালবাচক বা স্থানবাচক শব্দের সঙ্গে যে তৎপুরুষ সমাস গঠিত হয়। তাহলে পূর্বে কি থাকবে? ব্যাপ্তি অর্থে পূর্বপদে কালবাচক বা স্থানবাচক পদ থাকবে এবং সেই স্থানবাচক শব্দের সঙ্গে এই তৎপুরুষ সমাস গঠিত হবে। একটা উদাহরণ না দিলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে না। আমরা যদি বলি যে চির সুন্দর কথাটি, চির সুন্দর বলতে আমরা কি বুঝছি? যে চিরটা আসলে কি? চিরটা একটা কাল, তো চিরকাল ব্যাপিয়া যে সুন্দর হয়ে থাকে সেটাকে আমরা বলছি চির সুন্দর। তাহলে আমরা ব্যাস বাক্যটা কি করবো? চির সুন্দরের চিরকাল ব্যাপিয়া সুন্দর। আমরা যদি বলি বিশ্বযুদ্ধ, তা বিশ্বযুদ্ধের দামামা বাজতে চলেছে। এর আগে আমরা দুটো বিশ্বযুদ্ধের দামামা বাজতে দেখেছি। বিশ্বযুদ্ধ ব্যাপারটা কি? যে বিশ্ব জুড়ে যুদ্ধ। তো এখানে একটা বিশেষ স্থানিক প্রেক্ষাপটে কিন্তু যুদ্ধটা হচ্ছে না, একটা বিস্তৃত প্রেক্ষাপটে যুদ্ধটা হচ্ছে। এই বিস্তৃত প্রেক্ষাপটে যুদ্ধটা হওয়ার কারণে আমরা এটাকে এর মধ্যে একটা ব্যাপকতা বা বিস্তার লক্ষ্য করছি। বিশ্বব্যাপী যুদ্ধ।
ফলে বিশ্বযুদ্ধ এটা ব্যক্তি তৎপুরুষের একটা দৃষ্টান্ত হিসেবে গণ্য হয়ে থাকে। নেক্সট আমরা যেটা করতে পারি, তৎপুরুষ সমাসের আর একটা শ্রেণীকরণ করতে পারি ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। ক্রিয়া বিশেষণ তৎপুরুষ বলতে কি বুঝবো, যে ক্রিয়া বিশেষণ পদের সঙ্গে যখন আমরা কোনো কৃদন্ত পদ যুক্ত হয়ে তৎপুরুষ সমাস নিষ্পন্ন হতে দেখবো, তখন সেটাকে আমরা কি বলবো, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস। উদাহরণ আমরা দিই, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। নেক্সট হচ্ছে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। ক্রিয়া বিশেষণ তৎপুরুষ যেমন অর্ধ রূপে মৃত সমান অর্ধমৃত। মৃত একটা কৃদন্ত পদ কিভাবে গঠিত হচ্ছে, মৃ ধাতুর সঙ্গে অয়তায়ী প্রত্যয় যুক্ত হয়ে কৃদন্ত পদটা গঠিত হচ্ছে, তার বিশেষণ রূপে কি অর্ধ রূপে ব্যবহৃত হচ্ছে। তাহলে কোন পরপদের বিশেষণ রূপে যখন পূর্ব পদটি ব্যবহৃত হচ্ছে তখন আমরা সেটাকে বলছি ক্রিয়া বিশেষণ পদ। তো এই ক্রিয়া বিশেষণ, এই উত্তর পদটা হচ্ছে এখানে ক্রিয়াবাচক আর তার বিশেষণ হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে, তাই এটার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ পদ। তাহলে ক্রিয়া বিশেষণ পদের সঙ্গে যখন আমরা উত্তর পদের মিলনে সমাস নিষ্পন্ন হতে দেখছি, সমাসবদ্ধ পদে পরিণত হতে দেখছি, তখন সেগুলিকে আমরা ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাসের পর্যায়ে ফেলতে পারি। এছাড়া আমরা করতে পারি নং তৎপুরুষ সমাস। নং তৎপুরুষ বিষয়টা খুবই সোজা, যে পূর্ব পদে নমর্থক অব্যয়ের ব্যবহার থাকবে। তাহলে যদি তৎপুরুষ সমাসে পূর্ব পদ হিসেবে নমর্থক অব্যয়ের ব্যবহার থাকে এবং নমর্থক অব্যয়ের সঙ্গে যখন আমরা কোনো বিশেষ্য পদ যুক্ত হয়ে উত্তর পদ হিসেবে কোনো বিশেষ্য বা কোনো ক্রিয়াবাচক পদ যখন আমরা যুক্ত হয়ে সমাসবদ্ধ পদ গঠন করতে দেখছি, তখন সেটাকে আমরা বলবো কি, তখন সেটাকে আমরা বলবো নং তৎপুরুষ সমাস। যেমন আমরা বলতে পারছি অশান্ত কথাটি নং তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত হচ্ছে অশান্ত। অশান্ত বলতে আমরা কি বুঝছি, অস্থির, এগুলোকে কি বুঝছি, নয় স্থির, এটা হচ্ছে নয় শান্ত, নয় স্থির, এই সমস্ত অর্থ প্রকাশিত হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অব্যয়টি, এটা নয় অর্থে ব্যবহৃত হচ্ছে এবং এই নয় অর্থে ব্যবহৃত এই অব্যয়টি এখানে প্রাধান্য পাচ্ছে বলে এর নাম হচ্ছে নং তৎপুরুষ সমাস। এই সরি, নয় অর্থ প্রাধান্য পাচ্ছে না, মানে শান্তটা পরপদের অর্থটাই এখানে প্রাধান্য পাচ্ছে, কিন্তু এখানে পূর্ব পদটি নয় অর্থে প্রকাশিত হচ্ছে। পূর্ব পদটি এখানে নমর্থক অর্থে প্রকাশিত হচ্ছে বলে এর নাম হচ্ছে কি, নমর্থক তৎপুরুষ সমাস। তো এরপরে আমরা বলতে পারি প্রাদি তৎপুরুষের কথা। প্রাদি বলতে কি, প্রভৃতি উপসর্গ। প্রভৃতি উপসর্গ বলতে তোমরা জানো যে সংস্কৃতে 20টি উপসর্গ থাকে, পরা, অপশমনী, উদ্বি, এরকম 20টি উপসর্গ রয়েছে। এখন এই প্রভৃতি উপসর্গগুলি আদিতে আছে যা, আদিতে যা, সেটাই হচ্ছে প্রাদি। তো সংস্কৃতে প্রাদি বলতে আমরা তাহলে কি বুঝছি, যে 20টা উপসর্গকে নির্দেশ করছি। সুতরাং প্রাদি বলতে আমরা বাংলা উপসর্গবাচক সব ধরনের অব্যয়কেই আমরা ধরে নিতে পারবো। এরকম উদাহরণ আমাদের কাছে প্রচুর রয়েছে, যেমন ধরো প্রভাত, প্রাদি তৎপুরুষের উদাহরণ আমরা উল্লেখ করতে পারি। প্রাদি তৎপুরুষ এর উদাহরণ আমরা কি দিতে পারি, প্রভাত। এই প্র কথাটির অর্থ কি, প্র কথাটি এখানে প্রকৃষ্ট রূপে ব্যবহৃত হচ্ছে, প্রকৃষ্ট রূপে, আর ভাত হচ্ছে এখানে দীপ্ত। তাহলে প্রকৃষ্ট রূপে যখন দীপ্ত হয় তখনই সেটাকে আমরা বলবো কি, সেটাকে বলবো আমরা প্রভাত। এবং এই শব্দটি হচ্ছে কি
এই ব্যাস বাক্য নিষ্পন্ন একটি শব্দ। এবং যেহেতু পূর্বে একটি উপসর্গ রয়েছে, প্র উপসর্গ রয়েছে, প্রর মতো অন্য উপসর্গ থাকতে পারে, যেমন ধরো পরাক্রম। পরা কথাটির অর্থ হচ্ছে সেখানে অতিশয়, আর ক্রম কথাটার অর্থ হচ্ছে বল। পরাক্রম, পরা হচ্ছে অতিশয় আর ক্রম হচ্ছে বল। তাহলে কিরকম বল? না অতিশয় বল। তাহলে অতিশয় বল অর্থাৎ ক্রমের অর্থটা এখানে প্রাধান্য পাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলতে পারি কি প্রাদি তৎপুরুষ বা উপসর্গ তৎপুরুষ। এরকম প্রতিটা মানে সংস্কৃতের 20টা উপসর্গ ধরেই যে সমস্ত শব্দগুলো তোমরা পাবে সেগুলিকে উপসর্গের অর্থটিকে বিশ্লেষণ করে যদি তোমরা পরপদের অর্থটিকেও নির্দেশ করতে পারো এবং সেই পরপদের অর্থ প্রাধান্য যদি শব্দগুলিতে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেগুলোকে উপসর্গ তৎপুরুষ পর্যায়ে তোমরা ফেলতে পারো। তাহলে বন্ধুরা, এতক্ষণের আলোচনা সূত্রে আমরা কি দেখলাম? আমরা তৎপুরুষ সমাসের যে সমস্ত শ্রেণীকরণের সঙ্গে পরিচিতি লাভ করলাম, সেগুলি আমি এক এক করে তোমাদের সামনে আবার একবার উত্থাপন করছি। আমরা প্রথমত পেয়েছিলাম কর্মতৎপুরুষের কথা। কর্মতৎপুরুষের পূর্বপদটি কর্মকারক সম্পর্কে যুক্ত থাকছে এবং পূর্বপদের সঙ্গে যুক্ত এবারে বিভক্তি যুক্ত হয়। এটা দ্বিতীয় বিভক্তি হিসাবে গণ্য হয়, তাই এর নাম হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। আমরা পরবর্তীতে পেয়েছিলাম করণ তৎপুরুষের কথা। মেঘ দ্বারা আবৃত সমান মেঘাবৃত। পূর্বপদটি পরপদের সঙ্গে করণ সম্পর্কে যুক্ত থাকছে এবং দ্বারা দিয়া অনুসর্গ ইত্যাদি যুক্ত হয়। আমরা তারপরে পেয়েছিলাম নিমিত্ত তৎপুরুষের কথা। নিমিত্ত তৎপুরুষের জন্য, উদ্দেশ্য ইত্যাদি অনুসর্গ যুক্ত থাকে পূর্বপদের সঙ্গে এবং সমাসবদ্ধ পদ গঠনের সময় সেটা লুপ্ত হয়ে যায়। এটাকে চতুর্থী তৎপুরুষ হিসাবে গণ্য করা হয়। এর উদাহরণ আমরা পেয়েছিলাম গৃহের উদ্দেশ্যে যাত্রা, গৃহযাত্রা। আমরা তারপরে পেয়েছিলাম অপাদান তৎপুরুষের কথা। অপাদানের পূর্বপদের সঙ্গে যুক্ত পঞ্চমী বিভক্তি অর্থাৎ হইতে, থেকেছে ইত্যাদি অনুসর্গ। এই অনুসর্গগুলো লুপ্ত হয়ে যায়, যেমন স্বর্গ থেকে চ্যুত সমান স্বর্গচ্যুত। আমরা তারপরে পেয়েছিলাম সম্বন্ধ তৎপুরুষের কথা, যেখানে পূর্বপদের সঙ্গে র, এর ইত্যাদি ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে এবং সমাসবদ্ধ পদ গঠনের সময় সেটা লুপ্ত হয়ে যায়, যেমন রাজার পুত্র সমান রাজপুত্র। আমরা পেয়েছিলাম অধিকরণ তৎপুরুষের কথা। অধিকরণ তৎপুরুষের পূর্বপদে এ, তে ইত্যাদি সপ্তমী বিভক্তি যুক্ত থাকে এবং সমস্ত পদে সেটা লুপ্ত হয়ে যায়, যেমন রাতে কানা সমান রাত কানা। আমরা পরবর্তীতে পেয়েছিলাম ব্যক্তি তৎপুরুষের কথা। ব্যক্তিতে পূর্বপদে একটা ব্যক্তি বা প্রসারণের কথা বোঝানো হয়, যেমন গৃহব্যাপী যুদ্ধ, বিশ্বব্যাপী যুদ্ধ সমান হচ্ছে বিশ্বযুদ্ধ। আমরা পেয়েছিলাম ক্রিয়া বিশেষণ তৎপুরুষের কথা। ক্রিয়া বিশেষণ অর্থাৎ পূর্বপদটি পরপদের সঙ্গে ক্রিয়া বিশেষণ সম্পর্কে যুক্ত থাকে, যেমন অর্ধরূপে মৃত সমান অর্ধমৃত। আমরা পেয়েছিলাম প্রাদি তৎপুরুষের কথা। প্রাদি তৎপুরুষের পূর্বপদটি প্র, পরা, অপ, অনু, উদ্বি ইত্যাদি, এই যে সংস্কৃত 20টি উপসর্গ আছে এবং কোথাও কোথাও কোনো কোনো ক্ষেত্রে কিছু বিদেশি উপসর্গ, এগুলো যুক্ত থাকে এবং তার অর্থটিকে সম্প্রসারিত করতে হয়, যেখানে পরপদের অর্থটি প্রাধান্য পায়। যেমন প্রভাত, প্র এর অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে, ভাত কথাটির অর্থ হচ্ছে দীপ্ত। এবারে আমরা আলোচনা করব এই তৎপুরুষ সমাসের সব থেকে উল্লেখযোগ্য অংশ উপপদ তৎপুরুষ সমাস সম্পর্কে। উপপদ তৎপুরুষ দেখো, তৎপুরুষের শ্রেণীকরণের যে উল্লেখ করলাম, তোমাদের
আরো দু একটা বিষয় জেনে রেখে, আমরা নম তৎপুরুষের কথা পেয়েছিলাম। নম তৎপুরুষের নামার্থক অব্যয় ব্যবহৃত হয়, যেমন নয় সৃষ্টি, অনার সৃষ্টি ইত্যাদি। তো উপপদ তৎপুরুষে আমরা দেখতে পাচ্ছি যে এই যে উপকথাটি, এই উপকথাটি একটি উপসর্গ, এটা এক ধরনের অব্যয়, এবং এই উপকথাটির অর্থ কি? উপকথাটার অর্থ হচ্ছে সমীপে। তাহলে উপপদ, এই কথাটার অর্থ কি দাঁড়ালো? উপপদ কথাটির অর্থ হল পদের সমীপে। তাহলে উপপদ বলতে আমরা কোন পদটাকে বোঝাচ্ছি? যে পদটা অন্য কোনো পদের সমীপে বা নিকটে অবস্থিত। কোন পদের? এখানে পদ বলতে বোঝানো হচ্ছে কৃদন্ত পদ। কৃদন্ত পদ। তাহলে উপপদ তৎপুরুষ সমাস বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে উপপদটা কোন কৃদন্ত পদের সমীপে অবস্থিত হবে, এবং উপপদ ও কৃদন্ত পদ মিলে যে সমাস গঠিত হবে সেটাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ সমাস। তাহলে উপপদ তৎপুরুষ সমাসটাকে যদি আমরা সূত্রাকারে তুলে ধরতে চাই, তাহলে দেখা যাচ্ছে উপপদ প্লাস কৃদন্ত পদ, এই দুই মিলে হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে উপপদ তৎপুরুষ সমাস বলতে আমরা কি বুঝছি? যে সমাসের পূর্বপদটি কোন কৃদন্ত পদের পূর্বে অবস্থিত থাকে এবং সমাসবদ্ধ পদ গঠনের সময় কৃদন্ত পদের অর্থটি প্রাধান্য পায়। তোমরা জানো যে তৎপুরুষ সমাসে সব সময়ের জন্য পরপদের অর্থটি প্রাধান্য পায়। তাহলে যে সমাসের পূর্বপদ উপপদের সঙ্গে পরপদ কৃদন্ত পদের মিলন ঘটে এবং পরপদ কৃদন্তের অর্থটি প্রাধান্য পায়, তাকে বলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এই যে কৃদন্ত পদ, এই কৃদন্ত পদ বিষয়টা কি না, ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত করে যে পদ গঠিত হয় তাকে বলা হচ্ছে কৃদন্ত পদ। তাহলে কৃদন্ত পদের ধারণাটা আমরা কি পাচ্ছি? কৃদন্ত পদ হচ্ছে কোন ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত করলে যে শব্দ গঠিত হবে সেটা হচ্ছে কৃদন্ত জাতীয় শব্দ বা কৃদন্ত পদের, যেহেতু এটা পদের অন্তর্গত। যেমন আমরা যদি জন এরকম একটা ধাতু নিই, তার সঙ্গে যদি ড প্রত্যয় যুক্ত করি, তাহলে কি হবে? বর্গীয় জ নামক একটা শব্দ গঠিত হবে, যার অর্থ হচ্ছে জন্মের যে। এবারে এই জনের আগে যদি আমরা একটা উপপদ জল যুক্ত করি, কিংবা আমরা যদি পঙ্ক যুক্ত করি, তাহলে আমরা কি পাবো? শব্দটা পাবো। তাহলে যে শব্দটা গঠিত হবে সেটা হচ্ছে এই জনযুক্ত ড মিলে হচ্ছে বর্গীয় জ। তাহলে এই টোটাল শব্দটা কি হবে? জলজ, পঙ্কজ ইত্যাদি শব্দ গঠিত হবে। আমি আবার আরেকবার তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার করি। উপপদ তৎপুরুষ সমাস বলতে আমরা বুঝছি উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস গঠিত হয় তাই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, এবং এই জাতীয় সমাসে সব সময়ের জন্য কৃদন্ত পদের অর্থটি প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাসের সাধারণ বৈশিষ্ট্য বটে এটি। উপপদ ব্যাপারটা কি? উপপদ যেহেতু কৃদন্ত পদের সমীপে বা নিকটে অবস্থিত, তাই এর নাম হচ্ছে উপপদ। কৃদন্ত পদটা কি? কৃদন্ত পদ ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত করে কৃদন্ত পদ গঠিত হয়। যেমন জন ধাতুর সঙ্গে ড প্রত্যয় যুক্ত করে আমরা বর্গীয় জ নামক একটি কৃদন্ত পদ গঠন করছি, যার অর্থ হচ্ছে জন্মেজে। সুতরাং এই যে কৃদন্ত পদ বর্গীয় জ, এই বর্গীয় জয়ের আগে যদি জল নামক একটা উপপদ আমরা যুক্ত করি, বর্গীয় জয়ের আগে যদি আমরা পঙ্ক নামের একটি উপপদ যুক্ত করি, বর্গীয় জয়ের আগে যদি আমরা অগ্র নামক একটি উপপদ যুক্ত করি, তাহলে প্রসারিত অর্থটা কি দাঁড়াতে পারে? যে বর্গীয় জয়ের আগে জল যুক্ত করলে জলে জন্মে যা, পঙ্ক যুক্ত করলে পঙ্কে জন্মে যা, অগ্র যুক্ত করলে অগ্রে জন্মে যে। তাহলে আমরা
এই উপপদ তৎপুরুষ সমাসে যে ব্যাসবাক্যগুলো পাচ্ছি সেটা তোমাদের একটা অন্তত পক্ষে উল্লেখ করে দেখাই। জলজ সমান জলে জন্মে যা, অগ্রজ সমান অগ্রে জন্মে বা জন্মান, এটা যে হতে পারে অথবা যিনি হতে পারে, তুচ্ছার্থে যে, সম্ভ্রমার্থে যিনি। তাহলে অগ্রে জন্মে যে হবে অথবা অগ্রে জন্মান যিনি হতে পারে। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কৃদন্ত পদের অর্থটাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, কারণ অগ্রে যিনি জন্মগ্রহণ করছেন তাকে এখানে নির্দেশ করা হচ্ছে, তার অর্থই এখানে প্রাধান্য পাচ্ছে। জলে জন্মে যা, এই জন্মে যা বলতে যাকে নির্দেশ করা হচ্ছে তাকে, তারই অর্থ এখানে প্রাধান্য পাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে কৃদন্ত পদের অর্থটি এখানে সব সময়ের জন্য প্রাধান্য পাচ্ছে। এই ক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা বিষয় উল্লেখ করে দেবো, যাতে তোমাদের এই উপপদ তৎপুরুষ সমাস নিষ্পন্ন যে সমস্ত পদগুলি আমরা বিভিন্ন বাক্যে লক্ষ্য করি, সেই সমাসবদ্ধ পদগুলির সঠিক ব্যাসবাক্য নির্ণয় করে সঠিক ব্যাসবাক্য সহ আমরা সমাসটাকে সুন্দরভাবে নির্ধারণ করতে পারব। তাহলে দেখো যে আমরা একটু আগে যেটা পেলাম সেটা হচ্ছে যে কৃদন্ত পদের অর্থটাকে যদি আমরা প্রসারিত করে নিতে পারি তাহলে উপপদের সঙ্গে সেটাকে ঠিকঠাকভাবে উপপদের সঙ্গে ঠিকঠাকভাবে সামঞ্জস্য রক্ষা করে তার অর্থটাকে আমরা ব্যাসবাক্যে প্রসারিত করতে পারব। যেমন এটাকে আমরা উপপদের যে নানান রূপগুলো রয়েছে সেগুলোকে আমি উল্লেখ করছি। দেখো, এক নাম্বার হচ্ছে আমরা এই বিষয়টাকে দেখাতে চাইছি উপপদ, এটা একটা শব্দ, আর এর সঙ্গে আমরা দেখাবো যেটা সেটা হচ্ছে কৃদন্ত পদ। কৃদন্ত পদ মানেই হচ্ছে কোনো না কোনো ধাতু থাকবে পূর্বে, তার সঙ্গে থাকবে প্রত্যয়। তো এখানে ধরো উপপদে কোনো একটা শব্দ রয়েছে, এর সঙ্গে ধাতু আর প্রত্যয়। এই ধাতু আর প্রত্যয় আমি এখানে মেনলি কৃদন্ত পদের অর্থটাকেই দেখাতে চাইছি। ধাতু প্লাস প্রত্যয় হলে পরে কি হবে, ধাতু প্লাস প্রত্যয় হলে পরে এটা হবে, এইটাই হচ্ছে কৃদন্ত পদ। তাহলে কৃদন্ত পদ, আর এর অর্থ হচ্ছে এটা হচ্ছে কৃদন্ত পদের অর্থ। আমরা এটাকে এভাবে না করে বলি কৃদন্তে ব্যুৎপত্তি। আর কৃদন্ত পদ আমরা একটু আগেই পেলাম কি, ধরো কোন একটা শব্দ জল হতে পারে, এটা হতে পারে পঙ্ক হতে পারে, এটা হতে পারে অগ্র হতে পারে, কিন্তু জন যোগ ড এর অর্থ হচ্ছে, এটা বর্গীয় জ হলো, জম ধাতুর অর্থ হচ্ছে জন্মে, ডয়ের অর্থ হচ্ছে যে, তাহলে এর অর্থ দাঁড়াবে জন্মে যে। তাহলে আমরা মেনলি এই যে কৃদন্ত পদ, এই কৃদন্ত পদের অর্থটাকেই আমি তোমাদের নির্দেশ করতে চাইছি, যে অর্থটা জানলে তোমাদের যে কোনো সমাস খুব সহজে বোঝা যাবে। তেমনই দেখো কোনো একটা শব্দ নিলাম কুম্ভ, আর এটা হচ্ছে কার যোগ। আমরা কারের সঙ্গে কি করতে পারি, কারের সঙ্গে অযোগ করতে পারি বা ঘম যোগ করতে পারি। এটা কার না করে আমরা ক্রি করি,
রি যোগ ঘং সমান হচ্ছে কার। এই কারের অর্থটা কি দাঁড়াবে? করে যে। আমরা এরপরে যেটা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে এটা হচ্ছে ধরো জল। তাহলে এই পুরোটা দাঁড়া হচ্ছে কুম্ভকার যদি শব্দটা হয় তাহলে কুম্ভ করে যে। কারণ এখানে আমরা যুক্ত করতে পারি জল, জলের সঙ্গে স্থা যোগ ক। স্থায়ের অর্থ হচ্ছে স্থিত। তাহলে এখানে এটা হবে দ্বন্দ্ব সহায়তায়। এই দ্বন্দ্ব সহায়তার অর্থ কি না হবে? থাকে যে। থাকে যে। আমরা এবারে করতে পারি আবার একবার জল দা। এই দা ধাতুর অর্থ হচ্ছে দান করা। এর সঙ্গে ক প্রত্যয় যুক্ত বলে হচ্ছে দ। এই দ ধাতুর অর্থ হচ্ছে দান করে যে। তাহলে জল আর দ এই মিলে হচ্ছে জলদ। জলদ কথাটার ব্যাসবাক্য কি হবে? জল দান করে যে। আমরা এরপরে করতে পারি মধু। মেনলি তোমরা এই যে ফিগারটা দেখাচ্ছি, এই ফিগারটা বিশেষত এই অংশটুকু তোমরা ভালো করে মনে রাখবে। ও এই কয়ের অর্থ কি দাঁড়াবে? পান করে যে। এই কয়ের অর্থ পান করে যেও হয়, আবার পালন করে যেও হয়। তারপরে আমরা যেটা তোমাদের দেখাতে পারি সেটা হচ্ছে বর্গীয় জয়নীয়। ইচ্ছা মতো শব্দ তোমরা বসিয়ে নেবে। শাস্ত্র, বর্গীয় জয় এর অর্থ হচ্ছে জানেন। জ্ঞা, এই জ্ঞা ধাতুর সঙ্গে ক প্রত্যয় যুক্ত বলে বর্গীয় জয়নীয়। এর অর্থ হচ্ছে জানেন যিনি। তাহলে শাস্ত্রজ্ঞ কথাটির প্রসারিত অর্থ কি দাঁড়ালো? শাস্ত্র জানেন যিনি। শাস্ত্র জানেন যিনি। এভাবে আমরা আরো কিছু শব্দ তোমাদের দেখাতে পারি। যেমন দেখো, আমরা স্থয়ের কথা তো বলেছি, আমরা বিদের কথা যদি নিয়ে আসি, বিদ। এখানে একটা যে কোনো শব্দ, যেমন ধরো মন, এখানে বিদ যোগ নীল, এই মিলে হচ্ছে বিদ। বিদ মানে হচ্ছে জানেন যিনি। তাহলে বিদের অর্থ আমরা কি পেলাম? বিদ এখানে নীল প্রত্যয় ব্যবহার না করে এটা কিট প্রত্যয় করো। কিটটা হচ্ছে শূন্য প্রত্যয়, কারণ এটা বিদও হতে পারে আবার বিদও হতে পারে। বিদও হতে পারে, মনোবিদ, শাস্ত্রবিদ ইত্যাদি। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সব সময়ের জন্য কৃদন্ত পদের অর্থটিকে যদি আমরা প্রসারিত করতে পারি তাহলেই আমরা সমাস নির্ণয় করতে পারবো। এরকম আরো আমরা কিছু উদাহরণ দিতে পারি। যেমন ধরো শ্রী ধাতুটার সঙ্গে ত প্রত্যয় যুক্ত বললে হয় স্বর। এই স্বর ধাতুর অর্থ হচ্ছে স্বরে যা। স্বরে যা। তো যেমন অগ্রসর, অগ্রসর কথাটার অর্থ আমরা কি বলবো? অগ্রে স্বরে যা। তেমনি ধর কথাটার আমরা ব্যবহার করতে পারি ধৃ যোগ অ, ধর। ধৃ কথাটার অর্থ হচ্ছে ধরে। আর অ এই প্রত্যয়টা এখানে যে অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ প্রসারিত অর্থ হবে ধরে যে বা ধরে যা। তাহলে একটা শব্দ যেমন আমরা নিলাম গঙ্গাধর, প্রসারিত অর্থটা কি হবে? গঙ্গার ধরে যে বা গঙ্গার ধারণ করেন যিনি, তিনি হচ্ছেন গঙ্গাধর। তেমনি আমরা জি এই ধাতুটার সঙ্গে যদি আমরা কিট প্রত্যয় যুক্ত করি, জি ধাতুর সঙ্গে কিট প্রত্যয় যুক্ত করলে আমরা কিটটা একটা শূন্য প্রত্যয়, সেটা সবটাই বাতিল হয়ে যায়। এই বাতিল হয়ে যাকে বলা হয় কিট। তাহলে জি ধাতুর সঙ্গে কিট প্রত্যয় যুক্ত করলে আমরা পাবো জিত। তাহলে ইন্দ্রজিৎ কথাটার সঙ্গে আমাদের অলরেডি একটা পরিচিতি তৈরি হয়েছে। এই ইন্দ্রজিৎ কথাটির আমরা কি অর্থ পাবো? ইন্দ্রজিৎ কথাটির অর্থ হচ্ছে তাহলে ইন্দ্রকে জয় করেন যিনি, তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ। আমরা বনবাসী, গৃহবাসী, এখন লকডাউন চলছে, লকডাউনে আমরা সবাই গৃহবাসী
করেন যিনি। তাহলে এই বাস করেন যিনি এই অর্থটা কোত্থেকে এলো না, বস ধাতুর সঙ্গে নিনি প্রত্যয়, বস ধাতুর সঙ্গে নিনি প্রত্যয় যুক্ত করে হচ্ছে বাসি, যার অর্থ দাঁড়াচ্ছে বাস করে যে বা বাস করেন যিনি। তাহলে এভাবে আমরা প্রসারিত অর্থটা করে নিতে পারছি। কৃদন্ত পদটার অর্থটাকে ভালোভাবে বুঝে নিই। তাহলে গৃহবাসী হচ্ছে গৃহে বাস করেন যিনি। তেমনি ভাবে আমরা পরভৃত কথাটির সঙ্গে আমাদের পরিচিতি আছে। ভৃ ধাতুর সঙ্গে কি প্রত্যয় যুক্ত করে ভৃত গঠিত হয়। এই ভৃত ধাতুটির অর্থ হচ্ছে ভরণ করে, আর কি কথাটি এখানে যে অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে পরভৃত কথাটি ভরণ করেন, পরকে ভরণ করেন যিনি, এই অর্থে ব্যবহৃত হবে। এইভাবে আমরা উপপদ তৎপুরুষ সমাস নির্ণয় করব কৃদন্ত পদের অর্থগুলিকে। এই যেমন স্থ, দ, প, বর্গের জয়, বিদ, বাসি, কর, তারপরে কার, তারপরে হচ্ছে প, এই সমস্ত অর্থগুলো আমরা উপলব্ধি করে। আমি আবারও আরেকবার তোমাদের বলে দিই, কারের অর্থ হচ্ছে করে যে, দয়ের অর্থ হচ্ছে দান করে যে, পয়ের অর্থ হচ্ছে পান করে যে বা পালন করে যে, স্থয়ের অর্থ হচ্ছে থাকে যে, বর্গীয় জয়ের অর্থ হচ্ছে জন্মে যে, বর্গীয় জয়ে ইয় অর্থাৎ গা এর অর্থ হচ্ছে জানেন যিনি, বিদের অর্থ হচ্ছে সেটাও জানেন যিনি, জিত এর অর্থ হচ্ছে জয় করে যে, ভৃত এই কথাটির অর্থ হচ্ছে ভরণ করে যে, কৃত কথাটার অর্থ হচ্ছে কৃত কথাটি এখানে করে এই অর্থে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে কর এ কথাটিও করেন যে এই অর্থে ব্যবহৃত হয়, করেন যিনি বা করে যে। গঙ্গাধর আমরা শব্দটি পেয়েছি, ধর কথাটার অর্থ হচ্ছে ধরেন যিনি, স্বর কথাটার অর্থ স্বরে যে বা স্বরেন যিনি। আমরা বাসি কথাটির অর্থ পেয়েছি কি বাস করেন যিনি। তাহলে উপপদ তৎপুরুষ সমাসের যে ব্যাসবাক্য, সেই ব্যাসবাক্যের গঠনে আমরা খুব সহজভাবে যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে উপপদ তৎপুরুষ সমাসের ব্যাসবাক্যের শেষে যে বা যিনি থাকে। এই যে বা যিনি বলতে কিন্তু আমরা কৃদন্ত পদের সাহায্যে যাকে নির্দেশ করা হচ্ছে তাকে আমরা বুঝতে পারছি, ফলে এখানে সবসময়ের জন্য কৃদন্ত পদের অর্থটি প্রাধান্য পাই। এইভাবে আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে একটা ধারণা গ্রহণের চেষ্টা করব। আশা করি তৎপুরুষ সমাস বিষয়টা তোমরা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসে তোমরা সেই প্রশ্নগুলো উত্থাপন করবে।